নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পূর্ব নির্দিষ্ট, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের উপরে। আগামী 18 তারিখ ভারতবর্ষে সকালবেলা যে গ্রহণ সংগঠিত হবে চন্দ্রগ্রহণ, তার উপরে আলোচনা একদম কনসেন্ট্রেটেড থাকবে। আলোচনা শুরুর আগে দুটো জিনিস বলি, দয়া করে ফোন করে কনসালটেন্সি চাইবেন না, দয়া করে। আমি ফোনে কনসাল্ট করি না কোনো বিশেষ ক্ষেত্র ছাড়া। আর দু নম্বর হচ্ছে, সবাই যখন কথা বলবেন চেষ্টা করবেন একটু কাটেলড করে কথা বলা, একটু কমিয়ে বিষয়টার মধ্যে কথা বলা, তাহলে আমারও উত্তর দিতে বা অনেকের সাথে কথা বলতে আমার অনেকটা সুবিধে হয়। আর চেষ্টা করবেন একটু রাতের দিকে ফোন করা, সবসময় ছুটির দিন ব্যতি রেখে রাতের দিকে ফোন করা, তাহলে আমি মোটামুটি অ্যাটেন্ড করতে পারি। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আগামী 18/9 অর্থাৎ 2রা আশ্বিন এই গ্রহণ সংগঠিত হবে এবং সেটা মীন রাশিতে সংগঠিত হবে। তো যে টাইম পিরিয়ডের মধ্যে গ্রহণ থাকবে, আমি কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি, এবং ভারতবর্ষে মোটামুটি 1.5 ঘন্টার, মানে ভারতের পূর্ব পশ্চিমে 1.5 ঘন্টার সময়ের ব্যতি রেখে এই গ্রহণ থাকবে। একদম পশ্চিম প্রান্তে, একদম মনে করুন গুজরাটের রান অফ কচ্ছ বা একদম ওয়েস্টার্ন রাজস্থানে ভোর রাতের দিকে গ্রহণ দেখা গেলেও দেখা যেতে পারে। চান্স ফ্যাক্টর ইজ ভেরি লো, কিন্তু যেহেতু আমাদের টাইম জোনটা এলাহাবাদকে ধরে 82°30' পূর্বকে ধরে করা হয়েছে, সেহেতু তার থেকে ওই অংশের মানে পশ্চিম দিকের যদি টাইম ফ্রেমে যাওয়া যায়, মোটামুটি 40-45 মিনিটের একটা ডিফারেন্স আসে ভারতের মূল মধ্যরেখা বরাবর টাইমের সাথে। এই দিক থেকে আমি ব্যাপারটা বলছি, কিন্তু তাও চান্স ফ্যাক্টর খুব কম। আমি বইপত্র উল্টেও দেখেছি, অলমোস্ট দেখা যাচ্ছে না, কারণ এটা শরতের একদম মাঝামাঝি সময়। এখনো সূর্য মোটামুটি সূর্য ডুবে যে অন্ধকার সময়টা আস্তে আস্তে 6টা কাছাকাছি আসে, 6:10 থেকে 6টা পর্যন্ত আসে। শীতের দিকে হলে সেটা তবু ভিজিবল থাকতো, দিনটাও দেরি করে শুরু হতো। তা আমাদের কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে যেটা শুরু হবে 6:11 থেকে সকালবেলা, এবং এটা থাকবে 10:17 পর্যন্ত। ম্যাক্সিমাম যে সময়টা আসবে সেটা 6:24। আর ম্যাক্সিমাম যে এক্লিপসের যে এন্ডটা হবে সেটা হচ্ছে 8:45। অর্থাৎ একটা জোন থাকে, তো যে জোনের মধ্যে ব্যাপারটার একটা বলতে পারেন ইন্টেন্সিটি বেশি থাকে, যখন সে পুরোপুরি আর কি ঢেকে যায়। যদিও এটা পার্শিয়াল গ্রহণ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এটা পূর্ণ চন্দ্রগ্রহণ কখনোই নয়, এটা পার্শিয়াল। তবু তার মধ্যেও যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পর্যন্ত যেতে পারে সেটা সকাল 8:45 IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে বলছি। আর এটা শেষ হবে মোটামুটি 10:17। এবার চন্দ্রগ্রহণের কথা বলছি, আর বলছি সকালবেলার কথা। সুতরাং স্বাভাবিকভাবেই কলকাতা তথা অলমোস্ট অল ওভার দ্য ইন্ডিয়া, অনেক বড় দেশ আমাদের, তবুও সেখান থেকে ভিজিবল নয়। যে অংশ থেকে এটা অ্যাকচুয়ালি ভিজিবল থাকবে সেই অংশটাকে আমরা বলে দিই, সেটা হচ্ছে আমেরিকা, নর্দার্ন এবং সাদার্ন আমেরিকা। সাদার্ন আমেরিকার একটা বড় পোর্শন থেকে দেখা যাবে। বুঝতেই পারছেন, আমাদের এখানে যখন দিনের বেলা, তো উল্টো দিকে তখন সেটা রাত্রিবেলায় থাকবে, তো তারপরে সেটা দেখা যাবে পার্শিয়াল। তাছাড়া অলমোস্ট অল ওভার দ্য আফ্রিকা এবং ইউরোপেরও ওয়েস্টার্ন পার্টে এটা ভিজিবল থাকবে, এবং আমাদের মিডল ইস্টেও ভিজিবল থাকবে। অর্থাৎ আমাদের থেকে যাদের টাইম রেঞ্জ পিছিয়ে, যতটা পিছিয়ে থাকবে চাঁদ তত আকাশে থাকবে,
যেহেতু পূর্ণিমা থাকছে পূর্ণ, তো পূর্ণিমার দিনই গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে। তো সেই হিসাবে যতটা সময় পর্যন্ত রাতটা থাকবে সেখানে সেটা সেভাবে ভিজিবল হবে। আপনি একদম কৃষ্ণ সাগরের উত্তর এবং দক্ষিণ টার্কি, আজারবাইজান, এই সমস্ত দেশের একদম মানে পশ্চিম রাশিয়ার অংশ থেকেও ভিজিবল হবে এই অংশে, বা ইরাক, ইরান, মিডল ইস্ট থেকেও ভিজিবল হবে। আমাদের সাথে মোটামুটি 3-3.5 ঘন্টার মতন ডিফারেন্স আছে, 3 ঘন্টার মতন। তো যাই হোক, এটা হচ্ছে ভিজিবিলিটি। এবার আমি তার সাথে অ্যান্টার্কটিকা ইভেন সেখান থেকেও দেখা যাবে আর কি। এবার দেখা যাওয়া আর গ্রহণের ইম্প্যাক্ট, সেই নিয়ে আজকের আলোচনা থাকবে। দেখুন, দেখা যাচ্ছে মানেই সেটা সবসময় ইম্প্যাক্টফুল, সেটা তো অবশ্যই, কিন্তু দেখা না যাচ্ছে মানে সেটা ইম্প্যাক্টফুল নয়, সেটা নয়। আপনাদের আমি সাকসেসিভলি এই বছরের 3টে পার্টে ভাগ করে বলেছি, এবং তার মধ্যে এই যে অংশটা, অর্থাৎ যবে থেকে মঙ্গল রাহু নক্ষত্রে প্রবেশ করবে 7 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে পরিস্থিতি একটু ডিটোরিয়েট করবে। সব জায়গায় দেখবেন একটু ডিসইন্টিগ্রেশন টাইপের একটা পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু আমি গ্লোবাল ফেনোমেনন থেকে বলছি, কোনো একটা নির্দিষ্ট জোন বা কোনো একটা ডিস্ট্রিক্ট এই লেভেলে বা কোনো একটা প্রভিন্স এই লেভেলে আলোচনা করছি না। এবং গ্রহণের এই যে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে 18 তারিখ, তার 174 দিন বাদে আবার চন্দ্রগ্রহণ হবে, এবং সেটাও এই মীন রাশিতেই হবে। সেই চন্দ্রগ্রহণ কিছুটা ভিজিবল থাকবে আর কি, মানে পার্শিয়াল হবে না, সেটা অলমোস্ট অনেকটা অংশেই দেখা যাবে। তো আমি চন্দ্রগ্রহণ হওয়ার সময় আপনাদের ডিগ্রিটা বললেই বুঝতে পারবেন যে কেন এটা পার্শিয়াল। কারণ যখন স্টার্টিং হচ্ছে, যেটা 6টা 11 বললাম, সে সময় রবি থাকবে 1 ডিগ্রি 25 মিনিটে ভার্গোতে, আর কেতু থাকবে 12 ডিগ্রি 50 মিনিট 51 সেকেন্ডে ভার্গোতে। তো রবি থেকে কেতুর ডিস্টেন্স অলমোস্ট 11 ডিগ্রির থেকেও একটু বেশি। আর সেই সময় চাঁদ মীন রাশিতে সবে প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রে, এবং সেই সময় চাঁদ থাকবে 24 মিনিট 5 সেকেন্ডে, এবং যখন শেষ হবে তখন চাঁদ থাকবে 2 ডিগ্রি 54 মিনিটে। তো অবভিয়াসলি রাহু থেকেও তার ডিস্টেন্স 12 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। তার ফলে এই চন্দ্রগ্রহণ কখনোই পূর্ণ চন্দ্রগ্রহণ হতে পারবে না। মোটামুটি 5 ডিগ্রির মধ্যে আসলে পূর্ণতা আসে। 7 ডিগ্রিতে আমরা অলমোস্ট পূর্ণতা বলি, একটু অপূর্ণতা থাকে, বাট 5 ডিগ্রিতে পুরোপুরি পূর্ণতা আসে। তো সেটা ডিগ্রি ওয়াইজ বিবেচনা করলেও সেটাতে আসছে না। এবার ইফেক্টের কথা বলি, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ যদি ভিজিবল হয়, তাহলে সেই ভিজিবল হলে তার ইফেক্ট বা তার ইন্টেন্সিটি থাকে মোটামুটি 80 থেকে 90% আমাদের প্রত্যেকের জীবনে। আর যদি সেটা ইনভিজিবল হয় বা নন ভিজিবল হয়, ইনভিজিবল বলা ঠিক নয়, নন ভিজিবল হয়, তাহলে সেটা মোটামুটি 60 থেকে 65% তার ইফেক্ট দিয়ে দেয়। এবং এই চন্দ্রগ্রহণের ঠিক 14.5 দিন বাদে, যেদিন মহালয়া আছে, দেবীপক্ষের শুরু হবে, পিতৃপক্ষের শেষ, সেই দিন হবে হচ্ছে সূর্যগ্রহণ। তো এই চন্দ্রগ্রহণ থেকে 174 দিন পর্যন্ত যে চন্দ্রগ্রহণ, প্রায় 6 মাস, এই 6 মাসই অ্যাকচুয়ালি যে ইন্টেন্সিটি অফ নেগেটিভ টাইম, যেটা আমি বছরের শুরু থেকে বলেছি, সেইটা বেশি থাকবে। সেটা আমাদের জীবনের যতগুলো প্যারামিটার, সোশ্যাল প্যারামিটার আছে, সেটা শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক, আমাদের কর্মগত জায়গা, সব জায়গায় ডিস্টারবেন্সেস তৈরি হবে। এমনিতেই অক্টোবরের, ক্ষমা করবেন, ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত সারা পৃথিবীতে মানিটারি ক্রাঞ্চ আছে, ডাউন সাইজিং হবে। আমি সেদিনও দেখলাম যে
একটি বহুজাতিক সংস্থা, যারা সফটওয়্যার বানায়, পৃথিবী বিখ্যাত সংস্থা, তারা বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করেছে এবং যারা কিন্তু হাই পেড স্যালারিতে, এবং তারা সেখানে বেশ ভালো ডেজিগনেশন হোল্ড করতেন। তো এগুলো হবেই এখন। এই প্রসেসটা মোটামুটি ঠেলে ঠেলে এটাকে মার্চ অবধি নিয়ে যাবে প্ল্যানেট, কারণ বৃহস্পতিও 4 ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতির বকরি নিয়ে আলোচনা করব 3-10 পরে, তখন ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। তো যাই হোক, আমাদের সংহিতা সূত্র যেটা আমাদের বলে এটা হচ্ছে ইন্টেন্সিটি, এবং এই ইন্টেন্সিটি কোথায় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল বেশি হবে, এটা মান্ডেন জ্যোতিষের আন্ডারে চলে আসে। তো কোথায় বেশি অ্যাপ্লিকেবল হবে, এর অ্যাপ্লিকেশনটা থাকবে আমাদের যে দেশ তার সাপেক্ষে পূর্ব দিক যদি বলেন তাহলে সেটা মোটামুটি একটু উত্তর পূর্ব ঘেঁষে, অর্থাৎ কোরিয়া, বোথ দ্য কোরিয়াস, নর্দার্ন এবং সাদার্ন, জাপান, রাশিয়ার একদম পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত, মানে জাপানের সাথে যেখানে তার সি বর্ডার শেয়ারিং আছে, অনেকগুলো দ্বীপ নিয়ে তাদের মধ্যে কার অধিকার থাকবে সেই নিয়ে দীর্ঘকালীন একটা গন্ডগোল আছে। তো সেই রিগার্ডিং সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো সেখানকার দ্বীপ নিয়ে দীর্ঘকালীন একটা দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে তাদের মধ্যে। এবং চায়নারও একদম যে সাউথ চায়না সি এরিয়া আছে, সেখানে ফিলিপিন্স আছে, একাধিক দেশের সাথে ভিয়েতনাম আছে একদম শেষের দিকে, কম্বোডিয়া, লাওস আছে। তো সেখানেও কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। ইভেন মায়ানমারেও কিন্তু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা আছে। তথা আমাদের দেশের একদম পূর্ব দিক, আমাদের দেশের সাপেক্ষে পূর্ব দিক যে রাজ্যগুলো আছে, আমি বাংলাদেশ নিয়ে নতুন করে কথা বলতে চাইছি না, কারণ সেখানে অলরেডি মান্ডেন অনুসারে সমস্যা বেড়েছে। সেই সমস্যা কিছুটা ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাট আমাদের দেশের মধ্যে আমি বলছি একদম পূর্ব দিকের রাজ্যগুলোতে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি। এবং আমাদের দেশের লাগোয়াই একেবারে মায়ানমার রয়েছে, তো সেখানেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই অংশে মানুষের মধ্যে একটু আনরেস্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অ্যাজ পার প্ল্যানেট সিচুয়েশন। আর যদি পশ্চিম দিকের অংশ বলে, পশ্চিম দিকের অংশ কিন্তু আমাদের দেশের মান্ডেন অনুসারে, দেখুন আমাদের দেশের যে ডিভিশন যদি সেভাবে ধরেন, আমি পলিটিক্যাল ডিভিশন ধরে কথা বলছি না, দেশ কথাটা বারবার বলছি, কিন্তু হিসেব তো সেভাবে হবে না। যেমন ধরুন রাজস্থানের একটা ছোট্ট অংশ আমাদের পার্শ্ববর্তী পশ্চিমের পাকিস্তান দেশেও রয়েছে একটা, তো সেখানে যে বর্ডার আছে, সুতরাং সেই বর্ডার ধরে ক্যালকুলেশন করা অ্যাস্ট্রোলজিতে সম্ভব নয়। তো সেখানে নির্দিষ্ট জোন আছে, সেই জোনকে কনসিডারে এনে সেটা করতে হয়। তো সেখান থেকে আপনি যদি পশ্চিম দিকে যেতে থাকেন, সেই অংশেও ডিস্টারবেন্স তৈরি হবে। অর্থাৎ আপনি মানে সাদার্ন পাকিস্তান থেকে পশ্চিম দিকে যেতে থাকুন, সেখান থেকে একদম মিডল ইস্টের শেষ পর্যন্ত অংশ কিন্তু ডিস্টার্ব থাকবে, এবং তারও ওপর দিকে একদম পূর্ব ইউরোপের অংশ পর্যন্ত ডিস্টারবেন্স থাকবে। সেখানে অলরেডি ডিস্টারবেন্স রয়েছে, বাট দিস থিংস মে বি ইন্টেন্সিফাইড। হ্যাঁ, যেগুলো চলছে, মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো ব্যক্তিগত ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি যা ক্যালকুলেশন দেখা যাচ্ছে তার সাপেক্ষে কিন্তু বলছি। এবং ছোটোখাটো স্কার্মিশ, বিভিন্ন দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে ছোটোখাটো জায়গা নিয়ে, বা কার অধিকারে থাকবে সেই অংশ, সেই নিয়েও কিন্তু সমস্যা আছে। মনে রাখবেন
মঙ্গল সবসময় আমাদের এনক্রোচমেন্টকে দেখায়। আমি অনেকবার উদাহরণে বলেছি যে বর্তমান যুগে আমরা মানি বা এই দিয়ে বিবেচনা করি, যেহেতু কলিযুগের বরাহকল্পে এটা বিবেচনার মেন বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি আগে বিচার করা হতো যে কার কতটা ডোমেইন আছে, কতটা ডোমেইনের ওপরে সে শাসন করতে পারছে বা কত মানুষ তার কথা শুনছে, সেই অনুসারে রবি অর্থাৎ রাজা তার ক্ষমতা নির্দিষ্ট করা হতো। তা এখন হয়তো সিনারিওটা চেঞ্জ হয়েছে, রাজা নির্বাচনের পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে আছে। আমি রাজা কথাটাকে মানে টোকেন হিসাবে বলছি, কিন্তু প্রক্রিয়াটাও এখনো হচ্ছে যে কোন দেশের কত রিসোর্স এবং সে দেশের আয়তন কতটা বড় এবং সে দেশ কতটা আধুনিক, সেই হিসাবেও তার কিন্তু প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবীতে আমরা প্রত্যেকেই মানে অ্যাক্টিভলি বা প্যাসিভলি সেটাকে বুঝতে পারি বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে। তো সেই হিসাবে যেসব জায়গায় সেই জোন অফ কনফ্লিক্টস আছে সেখানে কিন্তু সেগুলো বৃদ্ধি পাবে। ইভেন ভারতের উত্তর অংশেও কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। আমাদের এমনি ওই অংশে বেশ কিছু সমস্যা রয়েছে, দীর্ঘকালীন সমস্যা, আমাদের স্বাধীনতার পর থেকে সমস্যা, তো সেখানেও কিন্তু সমস্যা একটুখানি বাড়তে পারে। মিডল ইস্টে কিন্তু সমস্যা বেশ প্রগাঢ় হবে এবং বিভিন্ন রকম যে অর্গানাইজেশনগুলো, যেগুলো ধরুন শুধু তো ইউএন নয়, আমাদের পৃথিবীকে মোটামুটিভাবে এত মানুষ, তাদের বিভিন্ন ভাষা, কালচার, সমস্ত কিছু আলাদা, 800 কোটির কাছাকাছি লোক বাস করে সারা পৃথিবীতে, এদের মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ, অর্থাৎ আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আমাদের যে হিউম্যান রাইটস, আমাদের এডুকেশন, খাদ্য, তো এর যে বেসিক জায়গাগুলোকে একটা স্টেবিলাইজেশন রাখার জন্য ইউএন তো আছে, ইউএনের আন্ডারে প্রচুর তাদের যে অর্গানাইজেশন আছে কাজ করে, আপনারা সবাই জানেন বিভিন্ন রকম ভাবে কাজ করে। তো এই যে অর্গানাইজেশনগুলো কাজ করে না, এদের মধ্যে কিন্তু একটু নীতি নৈতিকতাগত বা ডিফারেন্স অফ ভিউজ আসতে পারে, কনফ্লিক্ট আসতে পারে। কেউ হয়তো বলতে পারে এই প্রিন্সিপালটা ঠিক, কেউ হয়তো বলতে পারে এই প্রিন্সিপালটা ঠিক। এর থেকে বেশি এই অনুষ্ঠানে বলাটা সম্ভব নয়, সেটা অনেক বিতর্ক সৃষ্টি করে দেয় এসব কথার, তো আমি এর বেশি যাবও না। তো আপনারা আপনাদের এ দিয়ে বুঝতে পারবেন, বা ধরুন সমুদ্রের ওপরে কতটা পর্যন্ত কার অধিকারে থাকবে, সেই নিয়েও কিছু সমস্যা কিন্তু সৃষ্টি হবে, যেহেতু মীন রাশিতে সংগঠিত হচ্ছে এবং মীন রাশির শুরুতে সংগঠিত হচ্ছে আর কি, এবং সেটা নবাংশে অ্যাকচুয়ালি কর্কট রাশি। তো সেদিক থেকেও ব্যাপারটাকে দেখার প্রয়োজন রয়েছে। রাহু অলরেডি এখন মানে 8 তারিখের পর থেকে রাহু তুলার ঘরে চলে আসবে নবাংশ ভিত্তিক, তো সেদিক থেকেও কিন্তু জায়গাটাকে এই জল জায়গাতেও ইন্টেন্সিফাই হওয়ার প্রবণতা কিন্তু থেকে যাচ্ছে। এই যে গ্রহণ সংগঠিত হবে তখন রবির যে ডিগ্রিগত অবস্থান থাকবে সেটা প্রথমে বললাম 1 ডিগ্রি 25 মিনিটের মতন থাকবে, এবং নবাংশে সেটা মীন রাশিতে মকর রাশিতে থাকবে, এবং রবি থেকে কেতুর যে অবস্থান, কেতুরও থাকবে হচ্ছে মেষ রাশিতে নবাংশে। তো যার ফলে বিভিন্ন রকম ডিফেন্স রিলেটেড জায়গায় সারা পৃথিবীতে দেখবেন এই সময় একটা তৎপরতা বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের যে অস্ত্র ভাণ্ডার আছে সেটাকে মানে আরো বেশি এনরিচ করবার একটা চেষ্টা করবে। তাছাড়া বিভিন্ন দেশে যারা ইন্টারনাল সিকিউরিটিকে মেনটেন করে, আমাদের দেশে যেরকম পুলিশ আছে, প্যারামিলিটারি আছে, যদিও প্যারামিলিটারি তাড়াতাড়ি কোনো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে না, সেটা পুলিশই করে নর্মালি,
এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে যারা সেখানে আইন কানুন ব্যবস্থাকে ঠিকঠাকভাবে পরিচালিত করে। সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে একটা বড় পরিবর্তন আসছে এবং খুব বেশ একটা ফোর্সফুল রিফর্ম সেখানে তৈরি হবে। এবং আগামী বছরের মার্চ মাসের মোটামুটি ধরুন প্রায় থার্ড উইকের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ঘটবে, সেটা আপনাদের এক্সপেরিয়েন্সের দ্বারা দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন রকম জুডিশিয়ারি সিস্টেম আছে, সারা পৃথিবীতেই আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল আছে। তো এরকম বিভিন্ন জায়গায় সিভিল জুডিশিয়ারি, যেটা আমাদের সিভিল কেসেস দেখে বা ক্রিমিনাল কেসেস দেখে, ইভেন তার সাথে বিভিন্ন রকম যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিচারপত্র করেন বা সেই সমস্ত জায়গায়ও কিন্তু একটা বড় রিফর্ম তৈরি হবে এখানে, সারা পৃথিবীতেই দেখতে পাবেন। বিশেষত যে দেশ যত বেশি এই সমস্ত মানুষের হিউম্যান রাইটস, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে যত সেন্সিটিভ, সেই সব দেশে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো বেশি পরিলক্ষিত হবে এবং সেটা পজিটিভ দিক। আপনি হয়তো ভাবতে পারেন যে গ্রহণের ক্ষেত্রে আমি পজিটিভ কথা কেন বলছি। পজিটিভ ব্যাপারটা হয় যে কোনো একটা রিফর্ম হতে গেলে তার পেছনে কিছু ইনসিডেন্ট লাগে। সেটা খুব রেয়ার ক্ষেত্রে আছে যে দুম করে কোনো একটা রিফর্ম তৈরি হলো। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। মনে করুন আমাদের দেশে উইডো রিম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছে। কত সালে হয়েছে না 1856 সালে। আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশন, তাছাড়া সম্ভব হতো না। এবং কি পরিশ্রম এবং কি ডেডিকেশন আছে সেটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। যারা ইতিহাস সামান্য পড়েছেন তারা জানেন। উনি পুরুষ সিংহ ছিলেন বলেই হয়তো করতে পেরেছিলেন সেইখানে দাঁড়িয়ে সেই যুগে। তো সেটা যখন হলো তখন তো আমাদের দেশের আইন আমাদের দেশে পাশ হতো না, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হতো। তো সেখান থেকে পাশ করে আসলো। তো এই রিফর্মটা হওয়ার পেছনে, বা ধরুন আরও কিছুদিন আগে চলে যান, যখন আমাদের সতীদাহ প্রথা নিবারণ যে আইন পাশ হয়েছে 1829 সালে, এর পেছনে তো বিরাট বড় একটা সামাজিক আন্দোলন আছে। তৎকালীন সময়ে খুব কঠিন পরিস্থিতিতে আন্দোলন করতে হয়েছে। আমি সেটাই বলছি, কোনো একটা রিফর্ম কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে সেটা এমনি এমনি হয়, খুব রেয়ার হয় না তা নয়। আমি 10টা উদাহরণ দিতে পারি, কিন্তু আমি সেগুলো এখন দেব না, কারণ সেগুলো প্রযোজ্য নয় ক্ষেত্রে। আমি যেটা দেব সেটা হচ্ছে যেটা এই মুহূর্তের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো সেটা কিন্তু এই সময় সংগঠিত হবে, আপনারা সেটা বুঝতে পারবেন। তো সেরকম কিছু ঘটনা কিন্তু দেখতে পাবেন, সেটা জুডিশিয়ারি, কোয়াসি জুডিশিয়ারি, সমস্ত জায়গায় কিন্তু এগুলো হবে। আর্মস অ্যামুনিশনের জায়গায় বারবার বললাম প্রচুর মডার্নাইজেশন দেখতে পারবেন। এখন অস্ত্র শব্দের বাংলা অর্থ মানে হচ্ছে যা ক্ষেপণযোগ্য, অর্থাৎ যেটাকে প্রয়োগ করা যায়। তো নেগেটিভ অর্থে এটাই হচ্ছে যে বিভিন্ন দেশ তার ডেটারেন্সের জন্য তৈরি করতে পারে, কিন্তু সব দেশে তো তার সোশিও পলিটিক্যাল, সোশিও ইকোনমিক সিচুয়েশন তো এক নয়, বা সেই দেশের ডেমোক্রেসি বা নেতৃত্ব তারা সেই পরিমাণ ম্যাচিওর্ড নয়। ভারতবর্ষের সেই ম্যাচুরিটি লেভেলটা রয়েছে, বা অনেক দেশেরই রয়েছে, শুধু ভারতবর্ষ কেন, অনেক দেশের আছে। তো কোনো একটা ওয়েপন এসে গেলে সেটা যদি উল্টো পাল্টে ইউটিলাইজেশন হয়ে যায় তাহলে সেটা সিভিলাইজেশনের পক্ষে সমস্যা। তো সেই দিক থেকে ব্যাপারটা কিন্তু ঋণাত্মক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এমনিতেই কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে 7-8 তারিখের পর থেকে মানুষের ন্যাচারাল যে পেশেন্স আছে, তার যে পারসিভিয়ারেন্স আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। ন্যাচারালি প্ল্যানেট পজিশন অনুসারেই কমবে, এবং মানুষ যে কথাবার্তা বলবে, তার টকস,
এটা কিন্তু একদম মানে 4 ছকের ক্ষেত্রে যত উইকনেস থাকবে বা যার ক্ষেত্রে ভালো দশা অন্তর্দশার মধ্যে নেই, আর কথাবার্তার মধ্যে কিন্তু অ্যাবারেশন তৈরি হবে, কর্মকাণ্ডের মধ্যে তৈরি হবে। তো আমি প্রায় 1.5-2 মাস আগের একটা অনুষ্ঠানে আপনাদের বলেছিলাম যে যে সমস্ত যারা ধরুন জাতিকা, যারা ফিমেল, যারা রাতের দিকে কাজ করেন বা যারা বিভিন্ন রকম ধরুন এমন কাজ আছে যেটা আপনাকে রাতেই করতে হবে, আপনি বিপিওতে কাজ করছেন, কেপিওতে, অন্য কোনো দেশের সিস্টেম অপারেট করছেন, তো সেই দেশের টাইম জোন অনুসারেই আপনাকে কাজ করতে হবে। তো তারা কিন্তু যতটা সম্ভব যে সমস্ত আমাদের অনেক সফটওয়্যার আছে যেগুলো পুলিশের থেকে দেওয়া হয়, যেগুলো খুব সহজেই আপনি কোনো বিপদে পড়লে আপনাকে সেখানে আর কি জায়গাটাতে তারা রেস্কিউ করতে পারে, আপনারা প্রত্যেকেই সেগুলো ব্যবহার করবে, কারণ এই রিলেটেড কিছু সমস্যা হওয়ার যোগ ছিল এবং আছে, ইট কন্টিনিউস। তো সেই রিগার্ডিং কিছু ঘটনা ঘটেছে চারপাশের, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঘটছেও। তো সেগুলোতে যতটা সম্ভব অ্যালার্ট থাকা যায়, ভয় পাওয়ার পেয়ে হবে না, অ্যালার্ট থাকতে হবে এবং অপরকেও অ্যালার্ট করতে হবে যাতে ব্যাপারটা কম হয়। মানুষ নিজে সচেতন থাকলে অনেক সমস্যা থেকে নিজেই সে করতে পারে, বেরিয়ে যেতে পারে। আচ্ছা, যারা বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে বা যারা ধরুন বিভিন্ন জল যান বানান, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হওয়ার আছে। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই মান্ডেন অ্যাকশনটা খুব ভালো আছে, খুবই ভালো। ভারতের বর্তমান যে পজিশন আছে, মানে স্পেশালি ডেকান থেকে সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই যে অংশটা নিয়ে আছে, খুবই ভালো আছে। ফলে আপনারা আগামী 6-7 মাসের মধ্যে দেখবেন এই অংশে ব্যাপক অগ্রগতি হয়েছে, মানে এমন কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে, এই ডিসিশনগুলো কিন্তু বেটার। এবার আপনারা ভাবতেই পারেন এটাগুলো তো পজিটিভ জিনিস, অবশ্যই পজিটিভ জিনিস, দেশের সুরক্ষা সবার আগে, কিন্তু শুধু তো ভারতবর্ষের নয়, পৃথিবীর অনেক দেশেই আছে এগুলো। তো তারা কতটা ইউটিলাইজেশন করতে পারে, বারবার বলছি যে ভারতবর্ষ কোনোদিন কোনো দেশকে গিয়ে আক্রমণ করে, কোনোদিন না। সে সম্রাট অশোকের সময় থেকে আপনারা দেখেন, যবে থেকে, কখনো নয়। এটা আমাদের একটা ঐতিহাসিক পরম্পরা আছে। তো অন্য কেউ আক্রমণ করলে আমরা প্রতিহত করেছি, তখন সেটাকে জবাব দেওয়া হয়েছে, কিন্তু না হলে কিন্তু সেই রিগার্ডিং করা হয়। তো প্রত্যেকটা দেশের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে। তো সেই হিসাবে মানে আপনি যদি ভারতবর্ষের সেই তৎকালীন সময়ের বিস্তার দেখেন, তাহলে সেটা হিন্দুকুশ পর্বত থেকে শুরু করে একেবারে আমাদের প্রায় সাউথ চায়না সি পর্যন্ত বিস্তৃত অংশ, বিস্তৃত ভারত যেটাকে বলা হয় আর কি। এখন সেটা কালের পে অনেকটা পরিবর্তন হয়েছে তাদের রাজনৈতিক যে ম্যাপসগুলো, কিন্তু যখন আপনি মান্ডেন বিচার করবেন তখন তো তার উপর দাঁড়িয়ে হবে না, এটা আমি শুরুতেই বললাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেরকম ধরুন মহারাজ দশরথ, তার সাথে বিবাহ হয়েছিল, তার তৃতীয় বউ ছিল মহারানী কৈকেয়ী। তো কৈকেয়ী কোথাকার মানে প্রিন্সেস ছিল, তিনি কিন্তু ইরানের ছিলেন। তো বুঝতেই পাচ্ছেন তার পরিমণ্ডলটা কতটা ব্যাপ্ত ছিল। সেই হিসাবে যুদ্ধে তাকে প্রভূত সহায়তা করেছিল, তিনি বিবাহ করেছিলেন। বা আপনি মহাভারতের যুগে দেখুন গান্ধার, যেটা অ্যাকচুয়ালি এখন আমাদের আফগানিস্তানে, কাবুল, কান্দাহার, হিরাট, বেলুচিস্তান, যে 4টে প্রদেশ, তা আমাদের অংশ ছিল। ইভেন মেডিয়েভাল হিস্ট্রিতেও আমাদের অংশ ছিল, তারপরে সেগুলো হয়েছে। তো যাই হোক, আমি বিষয়টা এক্সাজারেট করছি না, কিন্তু
এইখানে কিন্তু প্রভাব হওয়ার যথেষ্ট যোগ আছে। পৃথিবীর অনেক দেশ আছে যারা কিন্তু কোনো একটা জিনিসকে পেলে সেটার ইউটিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন পৃথিবীর যত ক্ষমতাশালী মানুষ আছে তাদের অধিকাংশের মধ্যেই কিন্তু মারাত্মক রকম নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, খুব কন্ট্রোলড তারা। তাদের আপনি কোনোভাবে, কারণ তাদের হাতে এত ক্ষমতা তাদের রেসপেক্টিভ দেশ তাদের দিয়েছে, যে সেই ক্ষমতা যদি সামান্য 19-20 ব্যবহৃত হয় তো বিরাট বড় সমস্যা হয়ে যেতে পারে। তারা কিন্তু খুব নিয়ন্ত্রিতভাবে সেটাকে ব্যবহার করে থাকেন, প্রয়োজন না পড়লে করেন না। আমাদের দেশের ক্ষেত্রেও তাই আছে। এটাকে ম্যাচুরিটি বলে, যে আপনি কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করবেন। তো সেই হিসেবে এই সময় এমন কিছু জায়গায় আসবে যেটাতে একটা ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর তৈরি হতে পারে। বাজ পড়বার বেশ প্রবণতা আছে কিন্তু এই সময়। হ্যাঁ, মীন রাশিতে যে আপনি হয়তো ভাববেন যে গ্রহণ তো বছরে 1-2 জোড়া করে হয়, আলাদাভাবে এত বলবার কি আছে? বলবার এই জন্য আছে, প্রত্যেকটা রাশিতে তো হবে না, ডিগ্রিগুলো চেঞ্জ হয়ে যাবে, তার নবাংশ চেঞ্জ হয়ে যাবে, সেই হিসাবে তার প্রভাব বাড়ে। তো সেই হিসাবে আপনাদের বলছি আর কি, জায়গাগুলোতে একটু খেয়াল রাখবেন। আর মীন রাশি আরেকটা, মীন বা কন্যার একদম শুরুর দিক, যে জিনিসটাকে এ করে আমাদের শরীরের পিত্তের দোষকে বৃদ্ধি করে, এবং 45-এর ওপর বয়স পেরিয়ে গেলে বাতের দোষও বৃদ্ধি করে। বাত মানে বায়ু, শরীরের মধ্যে দিয়ে যে চলাচলকারী। যাদের ক্ষেত্রে পিত্ত বা বাতের দোষ আছে, পিত্ত মানে ইনডাইজেশন, বাত মানে অর্থোপেডিক জায়গায় সমস্যা, মাসেলের সমস্যা, সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু এ সমস্ত খাবারের ক্ষেত্রে রেস্ট্রিকশন দরকার আছে। আইজে সমস্যা আসে, কিডনিতে প্রবলেম আসে, তো সেগুলো থেকে কিন্তু একটু সচেতন থাকবেন। আমি আজকে যখন বলবো তখন প্রত্যেকটা রাশিকে ধরে বলবো। আই এম নট গোয়িং টু মেনশন দ্য অ্যাসেন্ডেন্টস লগ্ন, আমি রাশিকে ধরে বলবো। তো সেটা আপনারা জাস্ট একটু শুনে যাবেন আর কি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গ্রহণ সংগঠিত হবে, সেটা কিন্তু হাই এক্সপেন্ডিচার, তার সাথে অ্যাবোর্টিভ এক্সপেন্ডিচার, যেখানে দরকার নেই এরম জায়গায় এক্সপেন্ডিচার কিন্তু ঘটবার যোগ তৈরি হতে পারে। বা বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য হঠাৎ করে অল অফ এ সাডেন এমন কিছু আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার হতে পারে, যেটাতে কিন্তু আপনার যে নর্মাল যে ব্যালেন্স শিট আপনি মেনটেন করেন সেটা কিন্তু একটু ট্রাবলসাম হতে পারে। বাট আমি বলবো সবার আগে শরীরকে দেখবেন যে অসুস্থ আছে, আর যদি ভেহিকেল চালান তাহলে স্পিডের ওপরে কিন্তু কন্ট্রোল রাখবেন। বৃষ রাশির ক্ষেত্রে যে গ্রহণ সংগঠিত হবে তাদের ক্ষেত্রে বলি যে কোনো বন্ধু বান্ধব বা তাদের সহচর্যে যদি কোনো বিনিয়োগ বা এই সংক্রান্ত যদি কোনো কাজকর্ম করতে চান, তাহলে সেটা একটু ভালো করে খতিয়ে দেখবেন, বা সেই সংক্রান্ত কোনো প্রাজ্ঞবিজ্ঞ লোকের সাথে কথা বলে দেন ইউ শুড টেক দ্য ডিসিশন। এমনকি সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু এক্সপেন্ডিচার হাই হতে পারে, সেদিক থেকেও সাবধান থাকার চেষ্টা করবেন। তবে সব থেকে বেশি যেটা হবে এটা হচ্ছে, মনে করুন একটা কোঅপারেটিভ ভাবে একটা জমি কিনলেন, দেখা গেল পরে সেটার থেকে কোনো প্রবলেম তৈরি হচ্ছে, এই সংক্রান্ত সমস্যা হওয়ার যোগ আছে, সাবধান থাকবেন। ব্লাড সুগারের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় থেকে, আমি বলবো 7ই সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু পরবর্তী 6 মাসের জন্য একটু রেস্ট্রিক্টেড থাকবেন। লাংসে সমস্যা থাকলেও রেস্ট্রিক্টেড থাকবেন। তবে ফাইন্যান্সিয়াল জায়গায় বড় লস আমি দেখছি না, যদি একমাত্র রাহুর সাথে চন্দ্র বা রাহুর সাথে রবি বা কেতুর সাথে চন্দ্র বা কেতুর সাথে রবি বা ভাইসি ভার্সা এরকম দশা থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল লস হওয়ার যোগ আছে। মিথুন রাশির ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আপনার কাজের জায়গা এবং আপনার গৃহ সংক্রান্ত জায়গা, সেখানে কিন্তু একটু ডিসকন্টেন্ট তৈরি হতে পারে, এবং
এক ধরনের বলতে পারেন যে ডিফারেন্স অফ ভিউজ বা বিভিন্ন যারা পরিবারের মধ্যে রয়েছে মতবিরোধ মতানৈক্য তৈরি হওয়া এবং তার সাথে টেম্পারমেন্ট লুজ হয়ে গিয়ে অফিসেও বা নিজের ব্যবসার জায়গায়ও যে কোনো সেখানে কিন্তু ইনসাবঅর্ডিনেশন বা গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়বার প্রবণতা রয়েছে। শান্ত থাকবেন, কথাবার্তার উপরে ভীষণ নিয়ন্ত্রণ রাখবেন, কিন্তু ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখবেন এবং চেষ্টা করবেন যে খাদ্য খাবেন সেটা যেন সদ্য বানানো হয়, মানে রেখে দেওয়া বাসি খাবার ফ্রিজে রয়েছে গরম করে খাচ্ছেন, সেরকম কোনো কনস্ট্রেইনস যদি না থাকে তাহলে সেটা না করাই শ্রেয়। কর্কট রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে মেন্টাল অ্যাগনি এবং মেন্টাল ডিপ্রেশন, এবং আপনি যদি মেল ক্যারেক্টার হন তাহলে কিন্তু আপনার ওয়াইফের সাথে একটু মতানৈক্য তৈরি হবে, এবং আপনার ওয়াইফের যদি কোনো মঙ্গলের ঘরে, সেটা 1 নম্বর বা 8 নম্বর ঘর কালপুরুষের, এরম ঘরে আইদার রবির নক্ষত্রে অথবা বুধের নক্ষত্রে, মানে কৃত্তিকা বা জ্যেষ্ঠা, এই নক্ষত্রের দ্বিতীয় মানে প্রথমটার ক্ষেত্রে তো প্রথম চরণই পাবে, জ্যেষ্ঠার ক্ষেত্রে 4টেই পাবে, সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ চরণে যদি শনি বকরি থাকে তাহলে কিন্তু এই সময় সন্দেহবাতিকতা বেড়ে যেতে পারে কোনোভাবে, এটা ঠিক হোক বা ভুল হোক, অর্থাৎ তার মধ্যে একটি ইনটিউশন কাজ করতে পারে, একদম স্পেসিফিক বলছি, কিন্তু সেই ইনটিউশন থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত ঘটতে পারে। এবং ছকে যদি স্ট্রেংথ কম থাকে, ছকের মধ্যে যে গুণগুলো থাকে যাতে বুনট থাকে ছকে, সেটা যদি কম থাকে তাহলে কিন্তু ডিসইন্টিগ্রেশন বা সেই সংক্রান্ত একটু স্কেলিটন ইন দ্য কাপবোর্ড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি একের বেশি সন্তান থাকে তাহলে বড় সন্তানের সাথেও কিন্তু মতানৈক্য তৈরি হতে পারে, এবং তার ফলে যে কোনো একজন যদি অনুষ্ঠান শোনে শান্ত হয়ে যাবেন অন্তত এই সময়টা, তারপরে দেখা যাবে পরিস্থিতি অনুসারে। সিংহ রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন এই যে গ্রহণ সংগঠিত হতে চলেছে এটা কিন্তু মোটেই খুব শুভ জায়গা নয়, কোনো না কোনোভাবে ডেফামেশন হওয়া বা ধরুন কারুর টাকা পয়সার দায়িত্ব নিয়েছেন সেখান থেকে ব্লেম আসা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। টাকা পয়সার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কারুর কোনো রেসপন্সিবিলিটি নিয়েছেন, মনে করুন আপনি কাউকে কিছুটা করে দেবেন বলেছেন, বা ধরুন এরকম কোনো দায়িত্ব কারুর নিয়েছেন যে আমি 6 মাস বিষয়টা দেখব, তো সেখান থেকে কিন্তু আপনার ওপরে কোনো ব্লেম আসা বা আপনাকে বিভিন্ন একটা নন কোঅপারেটিভ একটা সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে যাওয়া, এবং তার দরুন আপনার মান সম্মান হানি হওয়ার প্রবণতা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে অপোজিট জেন্ডার হলে ম্যাটারটা কিন্তু একটু এনলার্জ হতে পারে, না হলে সেটা হবে না। তবে চেষ্টা করবে এই মানে গ্রহণের অন্তত আগের 7-8 দিন এবং গ্রহণের পরের অন্তত 5 দিন এই সময়টা যতটা সম্ভব এই ব্যাপারগুলো থেকে একটু অ্যাবস্টেইন থাকা। আর আপার ডাইজেশন পোর্শনেও কিন্তু সমস্যা করবে। কন্যা রাশির ক্ষেত্রে বলে দিই, যেহেতু রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে রয়েছে, ইট ডিপেন্ডস অন যে আপনার চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে, সেটা মিনেই থাক বা কন্যাতেই থাক। যদি কন্যাতে থাকে এবং সেটা যদি মোটামুটি 2 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে, এবং যেখান থেকে এক ধরনের মানসিক অসহযোগিতা, ইরিটেশন, এক ধরনের বলতে পারেন ডিপ্রেশনের থেকেও এক ধরনের অস্বস্তি, অ্যাকচুয়ালি কি করলে আপনার ভালো হবে সেটা আপনি নিজেই খুব ভালো করে কিন্তু ডিটারমাইন করতে পারবেন না, যার ফলে মানুষের যেটা একটা বেসিক প্রবণতা থাকে, বিশেষত যাদের রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা কম, একটা ব্লেম গেম
এক ধরনের, এটা কেন করলেন না, এটা কেন হলো না, অন্যের ওপরে দোষারোপ করা নিজের নেগেটিভিটিটা কমানোর জন্য। তা আমি বলবো যারা দীক্ষিত আছেন গুরুমন্ত্র জপ করবেন বা ভগবানের কোনো মন্ত্র জপ করতে পারেন, অবশ্যই সাবজেক্ট টু আপনি সেই জপ করবার জন্য বিধিবদ্ধ পদ্ধতি জানা আছে কিনা। না জানলে কিন্তু দুম করে করবেন না। মন্ত্রের শক্তি সব থেকে ডেঞ্জারাস। মন্ত্র, তারপরে যন্ত্র, দেন দ্য টার্সিয়ারি পোর্শন হচ্ছে তন্ত্র। সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, মেন হচ্ছে মন্ত্র। কিন্তু সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, মানে অ্যাপ্লিকেবল সবার ক্ষেত্রে, অধিকাংশ মানুষ সেটা জানেন না যে সেটা কিভাবে করতে হবে, তার কারণ তার কোনো স্বীকৃত সেভাবে গুরু নেই যিনি পথ নির্দেশ করে দেবেন। থাকলে তিনি অবশ্যই করে দিতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে বলে দিই যে কোনো না কোনোভাবে যেখানেই কাজ করছেন সেখানে কিন্তু অযথা শত্রু তৈরি করবেন না। বেশি সত্যি কথা বলতে হবে না, তার মানে এমন নয় যে মিথ্যে কথা বলবে। যতটা পারবেন বিতর্ক বিবাদ, সত্যি বললে যে রিয়্যাক্ট বেশি করে সেখান থেকে নিজেকে জড়াবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। এবং আপনি কিন্তু অযথা গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, এক ধরনের যাকে বলা যায় ডোয়ার্থ অফ মানি, অ্যান্ড তার সাথে পয়সা কম থাকার জন্য কিছু মানুষের কাছে ক্রিটিসিজমও সহ্য করতে হতে পারে। অর্থাৎ আপনি হয়তো 3 বছর আগে একটা স্টেটাস বিলং করতেন, বাট রাইট নাও আপনি সেটা করতে পারছেন না। এই সময় কিন্তু আপনাকে মানুষ কোনোভাবে ক্রিটিসাইজ করতে পারে, বা আপনার কোনো কাছের লোকও করতে পারে। সে বিষয়ে একটু সাবধান থাকবেন, উত্তর করবেন না। 5-6 দিন পরে দেখবেন এমনি ব্যাপারটা থিতিয়ে গেছে। আর সময়টা এমনিতেই আপনাদের তাপ আছে, সুতরাং সেদিক থেকে বেশি যুদ্ধ করে সময়ের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার কোনো মানে নেই। আর সুগার এবং প্রস্টেট এই দুটো থেকে সাবধান, এবং জাতিকাদের ক্ষেত্রে ইউটেরাসের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা, ইকোনমিক পোর্শন কিন্তু একটু গন্ডগোল করবে। অর্থাৎ টাকা পয়সা কিন্তু নর্মালি আসতে চাইবে না, সেটা আটকে আটকে বা ডিফার্ড ওয়েতে 100 টাকা আসার দরকার, সেটা 3-4টে ইনস্টলমেন্টে হয়তো 1 মাস ধরে আসে। এই ধরনের প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের জন্য হাই এক্সপেন্ডিচার হবে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যে ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছেন দেখা গেল যে আপনি করলেন, পরে দেখলেন তার রেপিউটেশন লেভেল বা তার যে ফ্যাকাল্টিজ রয়েছে তারা কিন্তু আপনি যেটা চিন্তা করে করেছিলেন সেই প্রকৃতির নয়। তার ফলে একটা মিসডাইরেকশন হওয়ার প্রবণতা কিন্তু এখানে থেকে যাচ্ছে। সেই বিষয়ে সাবধান থাকবেন। ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে, আর মিডিল লোয়ার অ্যাবডোমেনের ডাইজেশন সিস্টেমের দিকে নজর দেবেন, হালকা খাওয়া দাওয়া করবেন। ধনু রাশির ক্ষেত্রে বলে দিই, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যত রকম ডিপ্রেসিভ সিচুয়েশন আছে আপনার মধ্যে কিন্তু আগামী 6 মাসের মধ্যে তৈরি হবে। তো নিজেকে সেই জায়গা থেকে বের করবার জন্য একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে নাম জপ করা। যারা দীক্ষিত আছেন তারা অলরেডি ব্যাপারটা জানেন, যারা নেই তারা চেষ্টা করুন জিনিসটার মধ্যে, মানে স্পিরিচুয়াল ফিল্ড ছাড়া আপনাকে এখান থেকে কেউ বের করতে পারবে না মেন্টাল ডিপ্রেশন থেকে। এটা কিন্তু যত ভালো দশাই থাক, আপনার দিনের মধ্যে অন্তত 1 ঘন্টা এমন যাবে যে সময়টা মনে হবে যে যত রকম ফিবল চিন্তা ভাবনা আসা এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা আছে। তার সাথে পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আটমোস্ট মানে প্রায়োরিটি বা বলতে পারেন যে স্টেপস নেওয়া দরকার সেটা কিন্তু করবেন, এবং নিজেও শান্ত থাকবেন, বাকিদেরও কৌশলে শান্ত থাকার চেষ্টা করাবেন। কিন্তু ডাইরেক্টলি কারোর সাথে খুব একটা কোনো ব্যাপারে মিসম্যাচ বা কনফ্রন্টেশনে যাবেন না। আপনি যদি এমন কোনো পেশার সাথে যুক্ত থাকেন যেখানে ফাইন্যান্সিয়াল ডিলিংস করতে হয়, বা আপনাকে সেই সংক্রান্ত হিসেবপত্র, বা আপনি কারুর হয়ে
শেয়ারে বা অন্য কোনো ডিবেঞ্চারে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে দিচ্ছেন, আপনি ইনভেস্ট করে দিচ্ছেন, সে ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকবেন। অন্যের টাকা পয়সা ডিল করবার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। আর নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার কিন্তু গঠন বা সেই সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখতে পান, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে ছোটোখাটো ট্যুর এবং ট্রাভেল, এবং শুধু তাই নয়, এই ট্যুর কিন্তু মূলত কাজের সূত্র থেকে আসবে। বাট খুব বুঝে শুনে যেখানেই যাবেন না কেন, খুব দূরে যাওয়ার ব্যাপার হবে না, কিন্তু যেখানেই যাবেন খুব বুঝে যাবেন, চোখ কান খোলা রাখবেন। যদি সেটা অফিসিয়াল ট্যুর হয়, নিজের কাজের সাথে শুধুমাত্র কাজ মানে কনসেন্ট্রেট করবেন, কাজ হয়ে যাওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসবেন। কোনো না কোনোভাবে কিন্তু আপনার যে আমরা যে অংশটাকে বলি যে আমাদের ধর্ম, এটা আমাদের করা উচিত, এটা আমাদের মানা উচিত, সেই জায়গায় কিন্তু এক ধরনের ল্যাকিউনা তৈরি হতে পারে, বা আপনি এমন কিছু কাজ করে ফেলতে পারেন যেটা আপনি সচরাচর করেন না। তো সেটার ক্ষেত্রে অলওয়েজ নিজের যে একদম সহজাত যে চিন্তা ভাবনা, সেগুলোর মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করবার চেষ্টা করবেন। নাহলে কিন্তু রবি আপনাকে মিস ডাইরেকশনে নিয়ে যাবে এবং কিছুদিনের জন্য কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। ভেরি কেয়ারফুল। এবং এমন কিছু পরিকল্পনা বা এমন কিছু স্টেপস আপনি নিতে পারেন যেটাকে ঠিক সুস্থ স্বাভাবিক বলা যায় না সেই সংক্রান্ত। কাজের যে সমস্ত যোগে সময় আসবে, ভালো করে স্ক্যানিং করে নেবেন, সেই সমস্ত তেমন হলে কোনো এক্সপার্ট ডিসিশন নিয়ে নেবেন, তাহলে ব্যাপারটা অনেক বেটার থাকবে আর কি। আর একটা জিনিস বলি, কেউ যদি এ সময় মনে করুন যে কোনোভাবে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো গ্রহণের সময় কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, সেগুলো মানার দরকার আছে। খুব কঠিন কিছু প্রিন্সিপাল নয়। আমাকে অনেকে প্রশ্ন করে, না মানলে কি হবে? না মানলে কি হবে আমি জানি না, মানলে কি হবে আমি সেটা জানি। তো সেগুলো খুবই প্রত্যেকটা বাড়িতেই আছে, আমি এখানে বলছি না আর কি, আপনারা নেটেও চেক করে নিতে পারেন। তো সেগুলো একটু ফলো করবে, তাহলেই দেখবে ব্যাপারটা ঠিক থাকে। অর্থাৎ ফোর্সটা তো খুব হাই থাকে, তিনজনই এক তলে চলে আসে, পৃথিবী, সূর্য এবং চন্দ্র। তার ফলে কিছু জিনিসকে মেনটেন করতে হয়। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আপনার সৌমিন এনিমিস, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি আছে। ইভেন আপনার কিন্তু স্পাউসেরও শত্রু বৃদ্ধি হওয়ার যোগ আছে। এমন হতে পারে আপনি আপনার স্পাউস যদি একত্রে কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে দুজনেরই কিন্তু নাম্বার অফ এনিমিস বাড়তে পারে বা কম্পিটিটর বাড়তে পারে। সেদিক থেকে একটু সাবধান থাকবে, না হলে ব্যাপারটা আর কি আপনাদের ক্ষেত্রে একটু সামাল দেওয়াটা মুশকিল হবে। এই জিনিসটার প্রভাবটা বারবার আমি বলছি, এই প্রভাবটা থাকবে মার্চ মাসের 3rd উইক অব্দি। কিন্তু ইনিশিয়াল যে প্রভাবটা, যখন প্ল্যানেটগুলো একদম সুপার ইম্পোজিশন ফেজে রয়েছে, তখন কিন্তু একটু বেশি থাকবে, যখন গ্রহণ হবে 7 তারিখের পর থেকে। তো সেদিক থেকে সাবধান থাকবে। এবং এই সময় আপনারা দেখবেন যে যে সমস্ত ঘটনা সংঘটিত হবে, এই সমস্ত ঘটনাই আপনার চিন্তার বিপরীতে সবসময় থাকবে। অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করছেন, হতে পারে আপনি ভুল চিন্তা করছেন, তাহলে ঠিকটা হবে। মানে 80% যে ঘটনা আমাদের চারপাশে তথা সারা বিশ্বে সংগঠিত হবে, আপনারা সেভাবে যাচ করবেন খুব ঠান্ডা মাথায়, দেখবেন এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে ঘটছে এবং খুব সহজেই ব্যাপারটা বুঝতেও পারবে নিজের সাধারণ চিন্তার দ্বারা। কথাবার্তায় লাগাম পড়াবেন, বেশি
কোনো কাজে অতিরিক্ত উৎসাহ দিয়ে এ সময় খুব বড় রকম বিনিয়োগ করা, কারোর ছকে যদি সেরকম কোনো ডিসিশন কেউ বলে না দেন, কোনো পণ্ডিত বা অ্যাস্ট্রোলজার যদি বলে না দেন, চেষ্টা করবেন সেটা এ সময় না করার। অ্যাটলিস্ট 18ই ডিসেম্বরের পরে করবেন, এটা হচ্ছে মিনিমাম টাইম আপনার ক্ষেত্রে বললাম। আর পরিবারের মধ্যে সলিডারিটি মেনটেন করবার চেষ্টা করবেন। কারোর যদি আপনি যদি পরিবারের গার্জিয়ান হন, তাহলে পরিবারের বাকিদেরকে আগলে রাখা, বা কেউ যদি কখনো মানে আউট অফ দ্য ট্র্যাক থাকে তাকে সেই ট্র্যাকে নিয়ে আসা, তো সেই সংক্রান্ত বিষয়গুলোর একটু খেয়াল রাখবেন, তাহলেই ঠিক আছে। আর লিভার এবং গল ব্লাডার দুটো পোর্শন থেকেই সাবধান, রাইট কিডনি থেকেও সাবধান থাকবেন। সুগারের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বেশ রেইস করে যাবে আগামী 4 মাসের মধ্যে। লাস্ট অংশ সেটা হচ্ছে মীন রাশি। গ্রহণ সংগঠিত হচ্ছে যেখানে, গ্রহণ যে রাশিতে সংগঠিত হয় সেই রাশির কে মারাত্মক ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়। কারণ চন্দ্র আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়, চন্দ্রকে কন্ট্রোল করা খুব কঠিন। আবার ভগবানের পথ অনুসরণ করলে খুব সোজা। উনি বলেছেন মন একসাথে দুটো কাজ করতে পারে না, তো তুমি আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো, যুদ্ধ করতে করতে স্মরণ করতে হবে। মানে অ্যাকচুয়ালি বলছেন যে যে কোনো কাজ করো আমাকে স্মরণ করতে করতে করো, তাহলে তোমার মন কনসেন্ট্রেটেড থাকবে, অন্য কিছু চিন্তা মাথায় আসবে না, এবং তুমি সেখান থেকে নিঃসন্দেহে বেরিয়ে যেতে পারবে। তো আমাদের মনকে নিয়ন্ত্রণ করা উচিত এভাবে। এটাই একমাত্র পদ্ধতি, পৃথিবীতে আর কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। থাকলে তিনি বলে দিতেন, বলেননি যখন। আমাদের এটাই সবসময় মাথায় রাখতে হবে। মিনের ক্ষেত্রে বলছি, কন্যার ক্ষেত্রে বলছি, যেহেতু রাহুকেতুর অ্যাক্সিসটা রয়েছে এবং মার্চেও যখন হবে তখনও রাহুকেতুর অ্যাক্সিসেই থাকবে, যদিও গ্রহগুলো নেমে আসবে অনেকটা নিচের দিকে। তো যাই হোক, আর ইনসাবঅর্ডিনেশন হতে পারে যেখানেই কাজ করছেন, এক ধরনের অস্বস্তিকর পরিবেশ, কোনো কিছু ভালো না লাগা, কোনো কাজ করে যেন একটা স্যাটিসফ্যাকশন না আসা, শারীরিক একটু দুর্বলতা, শারীরিকের থেকেও মানসিক দুর্বলতাটা শরীর থেকে রিফ্লেক্ট করা, যার ফলে এনার্জির ঘাটতি আসা, কোনো কাজে সুচারুভাবে কাজটাকে এক্সিকিউট না করতে পারা, এই ধরনের বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটবে। কিছু উল্টোপাল্টা অর্থ খরচও হতে পারে, যেটা শিডিউলড নয় এরকম। আর শরীরের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ডাইজেশন সিস্টেম অল ওভার দ্য অ্যাবডোমেন, তার সাথে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, স্পেশালি যাদের ক্ষেত্রে নিদ্রাজনিত সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে ধরুন স্পন্ডিলাইসিসের সমস্যা রয়েছে, রাতের দিকে যাদের ক্ষেত্রে গা হাত পা ব্যথা করে, বিভিন্ন কারণে হতে পারে। আমি শুধু ফলগুলো বলছি, যদি হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রাতে চেষ্টা করবেন যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, মানে সাবজেক্ট টু দ্য অ্যাডভাইস অফ ডক্টর। কিন্তু তবুও আমি বলবো আমার থেকে যেটা করবেন, আর শু যে ইউজ করবেন, জুতো, সেটা যথেষ্ট বেটার কোয়ালিটির, এবং পারলে সেটা যেন সায়েন্টিফিক এবং মেডিকেটেড হয়। বিশেষত যাদের সুগার বা বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা আছে তারা কিন্তু বেশি খেয়াল রাখবেন। মোটের ওপর তাহলে অসুবিধে হবে না। ভালো থাকবেন প্রত্যেকে।